আচ্ছা, তো এবার আমরা শুরু করি, আসো। তো এই কবিতার কবির নামটা উচ্চারণ করতে বলছিলাম, আমি তোমাদেরকে লিখে দিই। এই কবিতার কবির নাম হচ্ছে এলি ওনর, এলিওনর ফার্জন, এলিওনর ফার্জন, বুঝছো? তাহলে এই বুকস, বুকস, তো এই যে বুকস, এই এই যে কবিতা, এই কবিতার কবির নাম হচ্ছে এলি উনর কার্জন, এলিওনর কার্জন। এন্ড খুব সুন্দর একটা কবিতা, বাট কবি পরিচিতিটা পড়া খুব ইম্পর্টেন্ট। কবি পরিচিতি পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আসো আমরা একটু কবি পরিচিতিটা পড়ি, বুঝছো? এখন কথা হলো কবি পরিচিতিতে প্রশ্ন আসবে না, আমি জানি, বাট তারপরেও কবি পরিচিতি পড়তে হবে। একজনের কবিতা পড়ছো, তার সম্পর্কে যদি তুমি না জানো, তাহলে এটা কি হয়, তারপরে একটা তোমার জুলুম করা হয়। তো আমরা তো জালেম না। তো দেখো, এরা হচ্ছে 1881 সালে কবি জন্মগ্রহণ করেছেন। তারিখটা ছিল হচ্ছে 13ই ফেব্রুয়ারি, বুঝছো? 1881, 13ই ফেব্রুয়ারি লোকটা জন্মগ্রহণ করেন। তো খুব ভালো কথা। তো এখন তার ব্যাপারটা কি ছিল আমি বলি। তিনি অত্যন্ত সাহিত্যিক এবং শিল্পমনা পরিবারে বেড়ে ওঠেন, বুঝতে পারছো? তার বাবার নাম কি ছিল সেটা আমি তোমার বলি। বেঞ্জামিন, তার বাবার নাম ছিল বেঞ্জামিন লিওপন্ড। তার বাবার নাম কি ছিল? বেঞ্জামিন লিওপন্ড, বুঝছো? বুঝতে পারছো? তার বাবার নাম ছিল বেঞ্জামিন লিওপন্ড ফার্জন। তার বাবার নাম কি ছিল? বেঞ্জামিন লিওপন্ড ফার্জন। তো তিনি কি ছিলেন জানো? একজন বিখ্যাত ঔপন্যাসিক। এই জন্য আমার এই নামটা মনে আছে, বিকজ সে একজন ঔপন্যাসিক ছিল, বুঝছো, তার বাবা। তো এখন তার দাদার নাম কি ছিল সেটা একটু জানার দরকার আছে, বুঝছো? তার দাদাও কিন্তু বিখ্যাত মানুষ ছিল। এই যে আমাদের যে আমাদের তোমার এলিওনর ফার্জন, তার দাদার নাম হচ্ছে, তার আগে তার দাদার নাম জানার আগে আমি বলি, তার দাদা ছিলেন একজন আমেরিকান অভিনেতা। তার নাম ছিল হলো জোসেফ জেফারসন, বুঝছো? তোমরা এই নামটা সার্চ দিয়ে দেখবা, জোসেফ জেফারসন, বুঝছো? জোসেফ জেফারসন, জোসেফ জেফারসন, বুঝছো? এটা হলো দাদার নাম, বুঝছো? দাদার নাম হচ্ছে জোসেফ জেফারসন। তো এখন কথা হলো, এরপরে যদি বলি, আহ সে দেখছো তার বাবা একজন ঔপন্যাসিক, তার দাদা একজন নায়ক বা অভিনেতা, বলো। আমি পড়াচ্ছি হলো তোমার ইউনিট 11, লেসন 1। এখন কথা হলো, তো ভালো করে দেখো, এই যে আমাদের এলিওনর কার্য, এলিওনর ফার্জন, তার বাবা ছিলেন একজন ঔপন্যাসিক আর তার দাদা ছিলেন একজন কি অভিনেতা। তো বুঝতেই পারছো যে সে একটা আহ ও ইয়া তোমার কি পরিবার বলো তো? সে একটা মনে করো যে আহ যেই আমরা যেটাকে বলতে পারি যে সৃজনশীল পরিবারে সে জন্মগ্রহণ করেন। এন্ড এইভাবে কিন্তু সৃজনশীল পরিবেশে তার মনে করো শৈশব কাটে। আচ্ছা, শিক্ষা জীবন আমি তোমারে বলি, যে এই যে তোমার এলিওনর ফার্জন, সে কোনোদিন আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে যায় নাই, বুঝছো? সে কখনো স্কুলে যায় নাই, মানে বিদ্যালয়ে কখনো যায় নাই সে। এখন কথা হলো, তাইলে সে কিভাবে লেখাপড়া করেছে? সে বাসায় বসে লেখাপড়া করছে, বাড়িতেই শিক্ষা লাভ করেছেন। সে কখনো স্কুলে বা কলেজে কোথাও যায় নাই। আচ্ছা, তো আর কথা হলো, এই যে এলিনর ফার্জনের যে বাবা ছিলেন, তার বাবার অনেক বড় একটা লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরিতে সব বইগুলা তিনি পড়তেন, এন্ড দেন ওই বইগুলা পড়েই তিনি তার জ্ঞান অর্জন করেছেন। বাট তিনি কোনোদিন স্কুলে যান নাই, বুঝতে পারছো? এবার আমি যদি তার লেখালেখির জীবন শুরুর কথা বলি, তাইলে আমি যদি বলি যে তিনি প্রথম যেদিকে লেখা শুরু করেন, সেই সময় তিনি প্রাপ্ত বয়স্কদের জন্য কবিতা ও লেখালেখি শুরু করেন, বুঝছো? প্রাপ্ত বয়স্ক মানে ধরতে পারো যে 18+ কবিতা অথবা গল্প তিনি লেখা শুরু করেন, বুঝছো? এখন প্রথম দিকে তার কাজগুলো যেইখানে আছে, আমি যদি তোমারে বলি, সেটা হচ্ছে, আমি তোমারে বলি যে তার কোন বইগুলাতে তার প্রথম দিকের কাজগুলা পাবা। সেটা হলো পেন, পেন ওয়ার্শিপ, আচ্ছা, এন্ড আদার্স পোয়েম। এইটা প্রকাশিত হয় হচ্ছে 1908 সালে, বুঝতে পারছো? তো এই এর মধ্যে তুমি পাবা, বুঝছো? তার প্রথম দিকে যে লেখালেখি গুলা, সেই লেখালেখি গুলো এর মধ্যে তুমি পাবা। আচ্ছা, তো এখন কথা হলো, তিনি সব ধরনের লেখালেখি মূল কথা করেছেন, তবে তিনি শিশু সাহিত্যের জন্য বিশেষভাবে পরিচিত এবং সম্মানিত হন। ফার্স্টে তিনি 18+ লিখলেও পরবর্তীতে কিন্তু তিনি শিশুদের জন্য অনেক কিছু লিখেছেন, বুঝছো? তো এখন কথা হলো,
তিনি একটা জিনিস বিশ্বাস করতেন, সেটা হলো তোমার বুদ্ধিমত্তাকে যদি সম্মান জানিয়ে তোমার শিশুদের, যে কোনো শিশুর বুদ্ধিমত্তাকে সম্মান জানিয়ে যে কোনো লেখা লেখা উচিত। তো এই যে বুকস বুকস কিন্তু তোমাদের মতন শিশুদের জন্যই কিন্তু লেখা, বুঝতে পারছো? তো এখন যদি আমি সামনের দিকে আরেকটু বলতে বলতে যাই, তাইলে পুরস্কারের কথার আগে তার বিখ্যাত কাজের কথা যদি আমি বলি, তাইলে তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে, আমি যদি বলি সেটা হচ্ছে তোমার মার্টিন পিপেন ইন দ্য অ্যাপেল, বুঝছো? মার্টিন পিপেন ইন দ্য অ্যাপেল, এটা প্রকাশিত হয় হচ্ছে 1921 সালে। মার্টিন পিপেন ইন দ্য অ্যাপেল, বুঝছো? এটা প্রকাশিত হয় হচ্ছে 1921 সালে। পরবর্তীতে এটা তোমার শিশুদের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করে। এরপরে তোমার আমি যদি বলি দ্য লিটল বুক রুম, বুঝছো? দ্য লিটল বুক রুম। এই, আমার আম্মু আমার কল দিচ্ছে, আমি একটু রিসিভ করি। হ্যালো আম্মু। হ্যাঁ, কি আছে? বল। কি কাজ করে ফেলাইছিস? বাহ, বাহ, খুব ভালো কাজ করেছিস। এখন আমি কি করে তোরে বুঝাবো বল? টিভিতে কাজ করছে? ল্যাপটপে বন্ধ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। এখন তুই তো, এখন যা করে ফেলাইছিস, এখন তোরে আমি কি করে কি করবো? তা রিয়ার ফোন কি ওপেন হয়েছে? আচ্ছা শোন। আচ্ছা আচ্ছা, তুই যা যা করেছিস সেগুলো ঠিক কর। আর হচ্ছে আমি ক্লাসটা নিয়ে নিয়ে আমি ক্লাস নিচ্ছি, তারপরে তোরে আমি কল দিয়ে ঠিক করে দিবা। আর তুই টিভি দেখতে লাগ। হ্যাঁ, শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? বুঝলে আমার ছোট ভাই কি করেছে তোমাদের একটু আমার ছোট ভাই কল দিল, বুঝছো? ও করেছে কি, ও ও হচ্ছে ওয়াইফাই একজনের ব্লক করতে গেছে, মানে আমার ওয়াইফাই অন্য একজন মনে করো বাড়ি চালাচ্ছে, ওরে ব্লক করতে গেছে। ব্লক করতেছে, ওর নিজের ল্যাপটপ কম্পিউটার, তারপরে তোমার ওই কি বলে, ওর টিভি মিবি সব নিজেরটা ব্লক করে ফেলাইছে, ওর তার ব্লক হয়নি, ওর নিজেরটা ব্লক হয়ে গেছে। এবার কাছে যে ভাইয়া আমি তো সারাতে পারছি না, এখন আমি কি করব? ওরটা ব্লক হয়নি, আমার সব ব্লক হয়ে গেছে। অদ্ভুত অদ্ভুত কাজ করে ও। তো যাই হোক। আচ্ছা, তো এখন কথা হলো গিয়া যে আমরা যেটা যতটুকু পড়ছিলাম যে তার মনে করো যে তার পুরস্কার, তার অনেকগুলা পুরস্কারও আছে, বুঝছো? তো তার পুরস্কার গুলা নিয়ে যদি একটু বলি, তাইলে তিনি মর্যাদাপূর্ণ কার্নেগি মেডেল পান, বুঝছো? কার্নেগি মেডেল পান, বুঝছো? তিনি কার্নেগি মেডেল পান। আচ্ছা, এটা তার খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। আচ্ছা, তারপরে হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন পুরস্কারও পান তিনি। তো এখন তার একটা ছদ্মনাম ছিল, ছদ্মনামটা আমি তোমার বলে দিই। তো তার ছদ্মনাম হলো টোমফল, বুঝছো? তার ছদ্মনাম। হ্যাঁ, ছদ্মনাম, বুঝছো? এই যে আমাদের আমাদের হচ্ছে এলি ওনর ফার্জনের ছদ্মনাম হচ্ছে টোমফল, বুঝছো? আরো একটা ছদ্মনাম ছিল, সেটা হচ্ছে, আমি লিখে দিই তোমাদের, দাঁড়াও। এখন কথা হচ্ছে গিয়া এগুলা একটু হালকা একটু মাথায় রেখো, খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার তার তোমাদের যদি আমি বলি, সে অনেকগুলো গানও লিখেছে, বুঝছো? তার গানগুলোর মধ্যে জনপ্রিয় যে গানটা আছে সেটা তোমার আমি একটু বলি। যে তার গানগুলোর মধ্যে জনপ্রিয় গান হচ্ছে
মর্নিং হ্যাজ ব্রোকেন, বুঝছো? এই গানটা একটু শুনতে পারো, মর্নিং হ্যাজ ব্রোকেন, মর্নিং হ্যাজ ব্রোকেন, ব্রোকেন, বুঝছো? মর্নিং হ্যাজ ব্রোকেন, এই গানটা একটু শুনতে পারো। এবার আসো আমরা কবিতার মধ্যে যাই। কবিতার ফার্স্টে কি বলা আছে দেখো, কবিতায় ফার্স্টে বলা আছে হট ওয়ার্ডস ফর ওয়ান্ডার আর আওয়ার বুকস। তো এখানে কি লেখা আছে, হট ওয়ার্ডস ফর ওয়ান্ডার আর আওয়ার বুকস, এখানে লেখা আছে আমাদের বইগুলো কি বিস্ময়ের জগৎ। হট ওয়ার্ডস অফ ওয়ান্ডার, হট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, মানে বলেছে যে আমাদের বইগুলো কি বিস্ময়ের জগৎ। as one opens them and looks, এখানে বলেছে as as one, মানে জয় যেই মাত্র বা যখনই কেউ সেগুলোর দিকে তাকায়, ওপেন্স দেম অ্যান্ড লুক, মানে যেই যখনই কেউ এটা খোলে এবং তাদের দিকে তাকায়, নিউ আইডিয়া অ্যান্ড পিপল রাইজ, বলেছে যে নতুন ধারণা ও মনুষ্যত্ব তাদের মধ্যে জেগে ওঠে। কি বলছে, নিউ নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, মানে নতুন নতুন ধারণা এবং মনুষ্যত্ব তাদের মধ্যে জেগে ওঠে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, দেখো এই যে ফ্যান্সিস, ফ্যান্সিস শব্দের অর্থ কি জানো? ফ্যান্সিস শব্দের অর্থ হলো কল্পনা। আমরা বলি যে ইউ আর মাই ফ্যান্টাসি, বুঝছো? তো ইউ আর মাই ফ্যান্টাসি, আমরা এটা বলি যে তুমি আমার কল্পনা। তো এখন কথা হলো যে ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, এর কথার মানে হচ্ছে আমাদের কল্পনাতে এবং আমাদের চোখে। দ্য রুম উই সিট ইন মেল্ট আইস, মানে বলছে যে যেই ঘরে আমরা বসে আছি তা গলে যায়, বুঝছো? দ্য রুম উই সিট ইন মিল্ট ওয়েস, মানে যেই ঘরে আমরা বসে আছি সেটা গলে যায়, যে মিলস, মিলস মানে হলো গলে যাওয়া। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, এবং আমরা আমাদের নিজেদেরকে খেলতে দেখি, আমরা আমাদের নিজেদেরকে খেলতে দেখি। কোথায়? উইথ সাম ওয়ান্স হু বিফোর দ্য ইন্ড, এমন কারোর সাথে যে কিনা শেষ হওয়ার আগে, যে কিনা শেষ হওয়ার আগে মে বিকাম আওয়ার আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের নির্বাচিত বন্ধু হতে পারে। তাহলে আমি তোমারে বলি এই কবিতার মূল ভাব কিন্তু আমি পরে আলোচনা করব, বাট এখন আমি জাস্ট তোমাকে বাংলাটা বলে দিচ্ছি যে বাংলায় কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে যে এন্ড উই ফাইন্ড আওয়ার সেলফ এট প্লে, আমরা আমাদেরকে খেলতে দেখি, উইথ সামওয়ান হু বিফোর ইন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, মানে যাকে আমরা আমরা এমন কারোর সাথে খেলি যে কিনা শেষ হওয়ার আগে আমাদের বন্ধু হতে পারে। বুঝতে পেরেছ? এর পরবর্তীতে আমি যদি তোমাকে পরের লাইনটা বোঝাই, অর উই sail along the page, or we sail along the page, তার মানে কি, অথবা আমরা পাতা বেয়ে ভেসে চলি। we sail along the page, page মানে হলো পাতা, তো sail along, sail মানে ভেসে চলা, along মানে অথবা আমরা পাতা বেয়ে ভেসে চলি। আচ্ছা, তারপরে কি, টু সাম আদার ল্যান্ড অর এজ, নির্দিষ্ট কোনো দেশ বা যুগে। এই যে এই অ্যাজ মানে কিন্তু বয়স নয়, অ্যাজ মানে হলো যুগ, বুঝছো? নির্দিষ্ট কোনো আহ নির্দিষ্ট কোনো কোন জায়গায় বলতো, দেশ বা যুগে আমরা ভেসে চলি ভেলায় চড়ে বা কোনো পাতায় চড়ে। এই হ্যার্স আওয়ার বডি ইন দা চেয়ার, বুঝছো? যেখানে আমাদের শরীর চেয়ারে, চেয়ারে, বাট আওয়ার মাইন্ডস ইজ ওভার হেয়ার, কিন্তু আমাদের, কিন্তু আমাদের মন রয়েছে ওপারে। বুঝতে পেরেছো? আমরা যখন কোনো বই পড়ি, মনে রাখবা যে আমরা বই পড়তে পড়তে মাঝে মাঝে বইয়ের দুনিয়ায় হারাই যাই, এই কথাই বলেছে। কখনো দেখবা যে আমরা হিমুর মতন রাস্তায় রাস্তায় হাঁটতে থাকি বই পড়ে, কিন্তু আমরা আসলে চেয়ারে বসে আছি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে রাস্তায় হাঁটছি, আমরা আসলে রূপার সাথে ফ্লার্ট করছি, আমরা আসলে ঘুরে বেড়াচ্ছি, আমরা আসলে ইয়ার্কি মারছি, আমরা আসলে কোনো ভিক্ষুকের সাথে কথা বলছি, আমরা আসলে কোনো পুলিশের সাথে ইয়ার্কি মারছি। তো এই যে এই ব্যাপারগুলো আমাদের চোখের সামনে সবসময় ভাসতে থাকে যখন আমরা বিভিন্ন উপন্যাস পড়তে থাকি, বুঝছো? উপন্যাস পড়তে পড়তে একটা সময় মনে হবে যে তুমি উপন্যাসের কোনো ক্যারেক্টার, তোমার মন আছে ওই ক্যারেক্টারের মধ্যে, তুমি এই ক্যারেক্টারের মতন অ্যাক্টিং করছো, বাট তুমি আসলে চেয়ারেই বসে আছো। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার হেয়ার, কিন্তু আমাদের মন কোথায় আছে? ওইখানে আছে। ইচ বুক ইজ এ ম্যাজিক,
ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই একটা জাদুর বাক্স। এটা কিন্তু আমি খুব বেশি বিশ্বাস করি। তো আমার টেবিলে একটা বই আছে, বইয়ের নাম হলো পুতুল নাচের ইতিকথা, বুঝছো? তো তোমাদের যাদের সুযোগ হয় তারা একটু পড়ে নিও, পুতুল নাচের ইতিকথা আমার আমার টেবিলে আছে। তো তোমাদের মনে হয় যে আসলে যারা অনেক পড়াশোনা করে তারা হয়তো বা গল্পের বই পড়তে পারে না। তো তুমি অবাক হয়ে যাবা যে যারা একটু পড়াশোনা করে বা অনেক হায়ার লেভেলে স্টাডি করছে, তো তারা কি পরিমাণ উপন্যাস পড়ে, তারা কি পরিমাণ গল্পের বই পড়ে, তুমি অবাক হয়ে যাবা। তা আমি খুব ছোটখাটো মানুষ, তো আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি খুব খুব প্যারাদায়ক একটা ইঞ্জিনিয়ারিং পড়ি, সেটা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এটা সব ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবচেয়ে টাফেস্ট সাবজেক্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো আমি ওইটা পড়ি। তো ওইটা পড়তে পড়তেও কিন্তু আমার টেবিলে এখনো খুঁজলে তুমি উপন্যাসের বই পাবা, পুতুল নাচের ইতিকথা আমার টেবিলে এখনো আছে। আর আর আমার বাড়ি যদি খোঁজো তাইলে এরকম তো কয়েকশো বই পেয়ে যাবা তুমি। তো এখন কথা হচ্ছে গিয়া যে এই ব্যাপারটা, যে তোমার মনে করো ভাল লাগছে না, বাট ওই যে বই বই তোমাকে নিয়ে যাবে অন্য একটা দুনিয়ায়, যেই দুনিয়ায় তুমি থাকবা এন্ড আশেপাশে এমন মানুষ থাকবে যাদেরকে তুমি চিনো না, বাট মনে হবে তুমি তাদেরকে অনেক দিন ধরে চেনো। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবা। তুমি তখন ভাববা যে তারা যেন তোমারই আপনজন। এন্ড এরা যারা আসলে বইয়ের পোকা, বুঝছো, যারা আসলে বইয়ের পোকা, তারা কিন্তু আসলে এই জিনিসটা ফিল করে। তো বইয়ের পোকার ইংলিশ আমি যদি তোমাকে বলি সেটা কি, সিলভার ফিশ, বুঝছো? সিলভার ফিশ, সিলভার ফিশ মানে হলো বইয়ের পোকা, বুঝছো? সিলভার ফিশ মানে হচ্ছে বইয়ের পোকা, সিলভার ফিশ নামে একটা পোকা আছে যেটা বইয়ের মধ্যে পাওয়া যায়। এখন কথা হলো যে বায়োলজিতে এরকম একটা প্রশ্ন সব সময় আসে, বুঝছো, মেডিকেলে কয়েকবার আসছে বায়োলজিতে, বুঝছো, এই প্রশ্নটা যে নিচের কোনটা হচ্ছে তোমার মাছ নয়। একটা লেখা আছে মনে করো যে সিলভার কাপ, একটা মনে করো আছে যে রুই, এরপরে মনে করো আছে হিলসা, এরপরে মনে করো আছে যে সিলভার ফিশ। তো মানুষ মনে করো যে সিলভার ফিশের দিকে তো কেউ তাকাই না, মানে সিলভার ফিশ তো মাছ, এরা তো সবাই জানে, বাট সিলভার ফিশ আসলে মাছ না, সিলভার ফিশ একটা পোকার নাম, ধরছো? তো এখন কথা হইলো গিয়া হুইচ হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক, বুঝছো? হুইচ উইথ এ টাচ চাইল্ড আনলক মানে কি, প্রতিটি বই হলো একটা জাদুর বাক্স যা একটি স্পর্শে শিশু খুলে দেয়, ইন বিটুইন দেয়ার আউট সাইড কভার, তাদের বাইরের মলাটের মাঝে। বুকস হোল্ড অল থিংস ইন দেয়ার ওভার, মানে বইগুলো তাদের প্রেমিকদের জন্য সবকিছুই ধরে রাখে। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার, মানে বই তাদের প্রেমিকদের জন্য, যারা বইকে ভালোবাসে, বই তাদের জন্য সমস্ত কিছু ভিতরে ধারণ করে রাখে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হলো কি জানো, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হলো বইকে সিলেক্ট করা। বইকে সিলেক্ট করা, সব বই সবার জন্য না। যেমন আমি যদি নিশাতকে বলি যে নিশাত, তোমারে আমি কিছু বই সাজেস্ট করবো, অবশ্যই আমি বই যদি নিশাদকে সাজেস্ট করি তাহলে আমি ওর অ্যাবিলিটি সম্পন্ন বই সাজেস্ট করব। বই পড়ার জন্য কিন্তু অ্যাবিলিটি দরকার হয়, সব বই কিন্তু সবাই পড়তে পারে না এবং সব বই কিন্তু সবার পড়া উচিত না। তো বই পড়ার জন্য একটা তোমার খুব মেন্টালিটি লাগে, মানে সব বই সবার জন্য না। আমি যদি বলি যে সারেং বউ, সারেং বউটা নিশাদ পড়তে চাই, বুঝছো, সারেং বউ। আহ তো এই যে সারেং বউ, এই সারেং বউ কিন্তু নিশাতের জন্য না। আমি যদি আরেকটা বইয়ের নাম বলি যে পাক শাক জমিন সারবা, বুঝছো, পাক শাক জমিন সারবা, এই যে এই বইটা যদি এখন নিশাত পড়তে চাই, এই বইটাও তো নিশাতের জন্য না, বা এই বইটাও তো আমার জন্য না। তো এখন কথা হলো এই বইগুলা কেন তোমাদের জন্য না, তোমাদের এই বইগুলো তোমরা পড়তে পারবা না। যদি বলো যে ভাইয়া আমরা জোর করে পড়বো, কথা হলো তোমরা জোর করেও পড়তে পারবা না। কেন? এই বইটা তোমরা পড়ে তোমরা হয়তো বা তোমরা খুব কষ্ট করে 10-20 পৃষ্ঠা পড়তে পারো। তো 10-20 পৃষ্ঠা পড়ার পরে মনে হবে যে হোপলেস, আমি ফাউ ফাউ পড়ছি, তোমাদের পড়তে আর মন চাবে না, একটা কাহিনীও বুঝবা না। এরপরে মনে করো যে আমি তোমারে পড়তে যদি বলি এখন যে তুমি পড়ো হচ্ছে কি বলতো, অলিভার টুইস্ট, ড্যানিয়েল ডিফোর লেখা অলিভার টুইস্ট। তো তুমি অলিভার টুইস্ট পড়তে পারো, অলিভার টুইস্ট তোমাদের জন্যই লেখা। এরপরে তুমি মনে করো যে পড়তে পারো হুমায়ুন সিরিজের অনেকগুলা বই আছে, যেমন এখন তোমাদের যে অ্যাস, সেই অ্যাজে হলে হিমু সিরিজের বইগুলা তুমি পড়তে পারো, বুঝছো, হিমু সিরিজের বইগুলা তুমি পড়তে পারো। তুমি যদি এখন পড়তে চাও যে আমি পড়তে চাই হচ্ছে তোমার আহ হুমায়ুন আজাদ, বুঝছো, তো হুমায়ুন আজাদের বই তোমাদের জন্য না।
আবার তুমি মনে করো যে পড়তে চাও শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সারের বইও তোমাদের জন্য না। তুমি পড়তে চাও জহির রায়হান, জহির রায়হানের বইও তোমাদের জন্য না। তো বই বাছাই করা আগে শিখতে হবে। বলো, কেউ কিছু বলছো? জহির রায়হানের বই তোমাদের জন্য না। জহির রায়হান তোমাদের জন্য বই লিখি নাই, এই জন্যই পড়া যাবে না। বুঝতে হবে তো যে আমার কোনটা আমার জন্য আর কোনটা আমার জন্য না, এটা বুঝতে হবে না। জহির রায়হানের বই তুমি কেন পড়বা? আবার তুমি যদি মন চায় যে আমি এখন পড়বো তসলিমা নাসরিনের বই, তো এটা কি তুমি পড়তে পারবা? তোমার কি এটা, তোমার আম্মুই তো আগে তোমারে ঘাগতো দিয়ে নেবে কিছুক্ষণ এই বইয়ের নাম বললেই। তো এই বইগুলো কি তোমাদের জন্য না? এই বইগুলো আরো হায়ার এডুকেশনের জন্য, আরো হায়ার স্টাডি যারা করে তাদের জন্য। বলো কোনটা? তসলিমা নাসরিন? হ্যাঁ, উনার বই তোমাদের জন্য না। উনার বই তোমাদের জন্য না। উনার বইও পড়বা না, মানে উনার বই পড়ার বয়স আছে আলাদা, বুঝছো? উনার বই পড়ে হুদাই কিছু বুঝবা না, ফাও মনের মধ্যে অনেক কনফিউশন থাকবে। তো এগুলা কাউরে বলতেও পারবা না। আবার মনে হবে যে কি না কি পড়ে ফেললাম, কি না কি শিখে ফেললাম, বাট আসলে কাউরে বলতেও পারবা না, ঝামেলায় পড়বা। এই সব বইগুলা পড়তে হয় না। মানে পড়তে হয়, বাট নির্দিষ্ট একটা বয়সের পরে যে পড়তে হয়, বুঝছো? তো বই সিলেক্ট করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি যদি মূল ভাবে বলি যে এটার মূল ভাব কি, আমি তোমার যদি মূল কাহিনীটা বলি, সেটা হচ্ছে তোমার এই যে এই কবিতা পরিচিতি, এই যে আহ আমি এবার তোমাকে বলি এই যে এই কবিতাটার নাম হচ্ছে বুকস, বুঝছো? এটা লিখেছেন কে? বিখ্যাত শিশু সাহিত্যিক ও কবি এলিওনর ফার্জন, বুঝছো? এখন এই কবিতায় কবি বই পড়ার মাধ্যমে যে অসাধারণ অভিজ্ঞতা লাভ করা যায়, তাহার মহত্ব তুলে ধরেছেন, বুঝতে পারছো? কবি মনে করেন যে বই হলো আশ্চর্য ও বিস্ময়ের জগৎ। যখনই আমরা একটা বই খুলি, তখনই আমাদের সামনে নতুন নতুন ধারণা ও চরিত্র, বুঝছো, নতুন নতুন ধারণা ও মানুষের চরিত্র মুক্ত হয়ে ওঠে বা সামনের দিকে চলে আসে, যা আমাদের কল্পনা ও দৃষ্টিকে প্রসারিত করে। কবিতার মূল বক্তব্য হলো, বই আমাদের শারীরিক অবস্থানকে তুচ্ছ করে দেয়। পাঠক হয়তো চেয়ারে বসে পড়ছে, বুঝছো, কিন্তু তার মন সেই মুহূর্তে অন্য কোনো দেশে, কালে বা বয়সে ভ্রমণ করছে। এই রূপান্তরকে বোঝাতে কবি বলেছেন, দ্য রুম উই সিট ইন মেল্ট ওয়ে, দ্য দ্য রুম উই সিট ইন মেল্ট ওয়ে, আমরা যেই ঘরে বসে আছি তা গলে মিলিয়ে যায়। কোথায় জানো? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কবি বইকে ম্যাজিক বক্স বলেছেন, জাদুর বাক্স হিসেবে বর্ণনা করেছেন। এই বক্সের রহস্য একটি শিশুর স্পর্শে বা একটি অসাধারণ স্পর্শে খুলে যায়, এবং এর ভেতরের মলাটের আলারে আমাদের যে লেখক বা লেখিকা, তার যেই প্রেমিক পাঠকের জন্য পৃথিবীর সমস্ত কিছু সঞ্চয় করে রেখেছেন। বুঝতে পেরেছো? এখন কয়েকটা বই ইদানিং অনেক ভাইরাল হয়েছে, বুঝছো? একটা বইয়ের নাম হচ্ছে তোমার কি জানো? ওই যে পদ্মজা, পদ্মজা নামের একটা বই ইদানিং সময় খুব ভাইরাল হয়েছে। এখন পদ্মজা বই পড়ার রুচি হয় নাই আমার কোনোদিন। মানে বই সিলেক্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এই পদ্মজা বইটা অনেক হাইপে আছে, বাট ওই বইটা পড়ার রুচি হয় নাই আমার কখনো, এখনো পর্যন্ত আমি এই বইটা পড়ি নাই, বিকজ আমার রুচিতে পারতেছে ওই বই পড়তে। শোনো, একটা প্রেম কাহিনী বানাই লিখে দিলাম, মার্কেটে মূর্খ মানুষজন চেটে চেটে খাইলো, তার মানে আমি লেখক হয়ে গেলাম? এটা 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 কোনো লেখকের বৈশিষ্ট্য না, বুঝতে পারছো? লেখকটা আলাদা লেভেলের হয়। বলো। এটা লিখেছে ইলামা বেস্তজানা কি যেন একটা নাম মহিলাটার, উনি লিখছে। তো এখন কথা হচ্ছে যে তোমাদের জন্য আমি যদি বই সাজেস্ট করি, তাহলে এক নম্বর হলো তোমরা দুইজন, যে দুইজন আছো দুইজনই পড়বা হচ্ছে তোমার প্যারাডক্সিক্যাল সাজিদ, বুঝছো? প্যারাডক্সিক্যাল সাজিদ তোমাদের দুইজনের জন্য সাজেস্ট করলাম, প্যারাডক্সিক্যাল সাজিদ। সাজিদ, এরা, এই বইটা হচ্ছে তোমাদের দুইজনকে সাজেস্ট করলাম। আচ্ছা, আরেকটা বই যদি তোমাদের সাজেস্ট করতে হয়, তাহলে আমি বলবো যে মা 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 বাবা, বুঝছো কি নাম? মা 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 বাবা, এই বইটা। আরেকটা বই যদি আমি তোমাদেরকে সাজেস্ট করি, তাহলে আমি সেটা করব হচ্ছে বেলা ফুরাবার, বেলা ফুরাবার আগে, বুঝছো? বেলা ফুরাবার আগে।
বেলা ফুরাবার আগে। এই যে এই বইটা, এই বইগুলা এই বইগুলা একটু একটু পড়বা বুঝছো, এই বইগুলা পড়ো না পড়ো একটু সংগ্রহে রাখবা বেলা ফুরাবার আগে। বাট আমি প্রথমে যে বইগুলোর নাম বললাম ওইগুলা কিন্তু এখন কোনো মতেই যেন পড়ো না। বিশেষ করে যেই ওই তোমার জহির রায়হানের বইগুলা পড়তে পারো, জহির রায়হানের বইগুলো মূলত অহনা পড়তে পারো, অহনা পড়লে একটু বুঝবা, বাট নিশাতের এখন পড়ার দরকার নেই বুঝছো। নিশাত তুমি জহির রায়হানের বই পড়বা হচ্ছে, আমি যদি বলি সেটা হলো আহ আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন। কি? আচ্ছা, আরেক ফাল্গুন এই বইটা নিশাত পড়তে পারো। আর অহনা তুমি আপাতত যদি জহিরানের বই পড়তে চাও তাইলে পড়বা বরফ গলা নদী, এটা পড়তে পারো। তুমি ফিল করতে পারবা না এটা পড়লে, তুমি বুঝবাই না এটা পড়ে বুঝছো। কোনটা? বরফ গলা নদী, বরফ গলা নদী মূলত একটা পারিবারিক গল্প বুঝছো। পারিবারিক গল্প, পারিবারিক একটা উপন্যাস। তো যাই হোক, তো বরফ গলা নদীতে একটা মজার কাহিনী আছে, আমি তোমাদের বলে দিই, মানে এটা আমি লোভ সামলাতে পারছি না বলার বুঝছো। তো নায়ক থাকে যে, নায়ক থাকে এন্ড মনে করো যে নায়িকা থাকে। বলো। হ্যাঁ, কেন? কি? না না না, এই কাহিনীটুকু শুনলে তোমরা পড়ার প্রতি আগ্রহ পাবা, এই জন্য বলছি। তো মনে করো যে নায়ক থাকে এন্ড যে নায়িকা থাকে বুঝছো, যে নায়িকা থাকে সে থাকে হচ্ছে তোমার ওই নায়কের বোনের বান্ধবী বুঝছো, নায়কের বোন থাকে, বোনের বান্ধবী থাকে নায়িকা। তো এখন কথা হলো গিয়া, আমাদের নায়ক, মানে তুমি প্রথম প্রথম কাহিনী বুঝতেই পারবা না যে নায়ক এবং নায়িকার মূল কাহিনীটা কি, নায়ক এবং নায়িকার কি কাহিনী হয়েছে কিছুই বুঝতে পারবা না। কিন্তু মূল কাহিনী থাকে হলো নায়ক তার পরিবারের সবাইকে হারায়, মানে নায়কের যেই মনে করো যে বাবা মা ভাই বোন সবাই মারা যায় একদিনের মধ্যে বুঝছো। এখন নায়ক নায়ক শুধুমাত্র একা থাকে, দেন তোমার মনে করো যে নায়কের বান্ধবী, যে নায়কের বোনের যে বান্ধবী ছিল সে নায়ককে আশ্রয় দেয়। এই এই এরকম একটা কাহিনী, আস্তে আস্তে আমি পুরোটুকু বললাম না, বাট নায়করা কিভাবে মারা যায় সেটা আমি তোমার বলি, নায়কের মা বাপ, সেটা হলো তাদের বাড়িঘর ভেঙে চুরে পড়ে গার উপরে পড়ে মারা যায় সবাই। তো এটা তো কাহিনী, বাট এর আগের কিছু কাহিনী আছে, সেটা হলো আমাদের নায়কের যে বোন আছে, ছোট কিছু বোন আছে বুঝছো, তারা মনে করো ছাদের উপরে যে ওই লাফাচ্ছিল, তো ছাদের থেকে একটা ইট খুলে ওই নায়কের মার মাথায় পড়ে বুঝছো। এই হলো কাহিনী, একটা মজার কাহিনী। দেন মনে করো যে ওদেরকে ধরে মারা হয়, এই হলো কাহিনী। তো আচ্ছা, তো এবার আমরা একটু, হ্যাঁ, হাসি পায় নাই, হাসি পায় নাই কারণ, হাসি পায় নাই, হাসি পায় নাই কারণ হচ্ছে তোমরা হচ্ছে বইটা পড়ো নাই। বইটা পড়লে ওই লেখাটা পড়ে খুব দুঃখের মধ্যে মেলা হাসি লাগে, আমার তো লাগছে বুঝছো। আমি তোমার আরেকটা কাহিনী কই, সেটা হলো মনে করো যে এই কবিতাটা আমরা পড়বো তার আগে তোমাদেরকে বলে নিই, মনে করো যে, বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো। আচ্ছা, এই কবিতাটা লিখেছে হচ্ছে জোয়ান স্নো ডানকানসন বুঝছো, জোয়ান স্নো ডানকানসন, তিনি লিখেছেন। হ্যাঁ, ও আচ্ছা, তুমি বলি তাইলে, এটা হলো মনে করো যে উপন্যাস পড়তে পড়তে তুমি যদি উপন্যাসের মধ্যে ডিপলি চলে যাও,
তাইলে দেখবা যে এত বেশি হাসির যখন মুহূর্ত আসবে, তোমার এত বেশি হাসি লাগবে, তুমি কন্ট্রোল করতে পারবে না। যেমন আমি বলি, যে মনে করে যে হিমু, বুঝছো, হিমুর কাজ তো শুধু উল্টো পাল্টা কাজ করে বেড়ানো, বুঝছো। তো এরকম একটা জায়গায় যে হিমুর যেই হচ্ছে তোমার খালু আছে, খালুর হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে, মানে সে কথা বলতে পারছে না। এখন তার অনেক ডাক্তার মাক্তার দেখানো হয়েছে, কোনো ডাক্তারের কোনো রোগও খুঁজে পায় নাই। হিমুর খালুর কথাও বন্ধ হয়ে গেছে, মানে কথাও সে বলছে না। মানে এরা হিমুর খালু ইচ্ছা করে একটা অভিনয় করছে কোনো একটা কারণে, বইটা পড়লে বুঝতে পারবা। বাট হিমু বলছে কি যে খালা, আমার চেনা জানা একজন মামা আছে, যে যে কোনো রোগ ভালো করে দিতে পারে। এখন বলছে কি মামা, বলছে কি যে সে মামা না, সে হলো মহিলা মামা, বুঝছো, মহিলা মামা। তো এখন কথা হচ্ছে, মহিলারা আবার কিরাম করে মামা হয়। বলছে কি শোনো খালা, এই মামা তিনি এমন পর্যায়ে উঠে গেছে যে যেই পর্যায়ে ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই, তারে সবাই মামা বলে ডাকে। এমনকি তার ছেলে মেয়েও তারে মামা বলে ডাকে। কিন্তু আমার তো দুঃখ হয় তার জন্য, ওনার স্বামী বেচারা, ওনার স্বামীও ওনারে মামা বলে ডাকে, বুঝছো। তো মনে করো যে উপন্যাস পড়তে পড়তে যখন ডুবে যাবা, তখন এগুলা পড়লে খিলখিল করে হাসতে মন চাবে। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে, আমরা পড়ি, দেখো এই এই কবিতাটা লিখেছে হচ্ছে জন স্নো, জন স্নো ডানকানসন, বুঝছো, ডানকানসন। তো এখন আমরা এটা একটু পড়া শুরু করি। ফার্স্টে দেখো কি লিখছে, আমরা যদি পড়ি তাহলে আই হ্যাড টু মাদার আই ক্লেম, বলছে যে আমার দুইজন মা ছিলেন, দুইজনকে আমি মা বলে দাবি করি, বুঝছো। তো কি বলছে, যে আমার দুইজন মা ছিলেন, দুইজনকে আমি মা বলে দাবি করি, এই দুইজন মাকে আমি সবই বলবো। তাহলে দেখো ফার্স্টে বলছে টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ মাই সেম নেম, বলছে দুইজন ভিন্ন মানুষ, তবুও তাদেরকে তাদেরকে নাম ছিল একা, বুঝছো, মানে দুইজন সেম মানুষ, বুঝছো, ইয়েট দা সেম নেম, বুঝছো, তাদের তারা দুইজন আলাদা মানুষ কিন্তু তাদের একই নাম ছিল। টু টু স্প্লিট ওম্যান আর ডাইভার্স বাই ডিজাইন, বলছে দুইজন আলাদা নারী কিন্তু তাদের বৈশিষ্ট্য একই। বাট আই লাভ দেম বোথ, কিন্তু আমি তাদের দুইজনকেই ভালোবাসি। বিকজ দে ওয়ার মাইন, কারণ তারা আমারই। আচ্ছা, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হার, মানে প্রথম জন ছিলেন সেই মা যিনি আমাকে পৃথিবীতে এনেছিলেন। গিভ বার্থ অ্যান্ড নেচার অ্যান্ড লঞ্চ মাই ক্যারিয়ার, যিনি জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছিলেন এবং আমার পেশাগত জীবন শুরু করিয়েছিলেন। এরপরে যদি বলি, শি ওয়াজ দ্য ওয়ান হু ফাদার আই বেয়ার, তিনি ছিলেন সেই জন যার মুখেই আদল আমার মধ্যে রয়েছে, বুঝছো, মানে যার মধ্যে যার ফিচার, বুঝছো। বলছে শি ওয়াজ দ্য ওয়ান হুজ, মানে এই লাইনটা কই, শি ওয়াজ, কই শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার আই বেয়ার, মানে সেই সেই তিনি যার মুখের মতন আমার মুখ, মানে মানে ঠিক আছে, ওই মার মধ্যে আর সন্তানের মধ্যে একটা মুখের মিল থাকে না, তো বলছে সেই। আচ্ছা, কমপ্লিট উইথ মাই ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার, আমার সমস্ত মুখভঙ্গি আমি তার কাছ থেকেই পাইছি। আচ্ছা, এরপরে বলছে শি গিভেন মি হার লাস্ট উইচ থ্রো মি ইয়েট, তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছিলেন যা আজকেও আমাকে অনুসরণ করে। এরপরে আমি যদি বলি, along with the examples in life she shared, জীবনে সেই সমস্ত উদাহরণের সাথে যা তিনি স্থাপন করে গেছেন। as I got older, আমি যখন বড় হলাম, she somehow young grew, তিনি কেমন যেন করে ছোট হয়ে যেতে লাগলেন। বুঝতে পারছো, আমি যখন বড় হইতে থাকলাম, সে যেন কেমন করে ছোট হয়ে যেতে লাগলেন, বুঝতে পারছো। আচ্ছা, বুঝতে পারবে এই কথাটার মানে, বুঝতে পারবা সামনে যে আমি যখন আস্তে আস্তে বড় হইতে থাকলাম, সে আস্তে আস্তে ছোট হয়ে যাইতে লাগলো, বুঝছো। অ্যান্ড উই উই ডিড লাভ অ্যান্ড জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, এবং আমরা হাসি তামাশা করতাম ঠিক যেমন মা মেয়ে করে থাকে, বলো। ভালো একটা শোনা হচ্ছে না। শুনতে পাচ্ছি না। আচ্ছা, দেখছি।
হ্যালো, হ্যালো, ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করো, বুঝলে? আমার এই স্পিকারটার অবস্থা দিন দিন খারাপ হতে থাকছে। এরম এরম চলতে থাকলে কবে যে কট করে কেটে যাবে না আমি তো বুঝে পাচ্ছি না। দোয়া করো আল্লাহর কাছে যেন নষ্ট না হয়। আচ্ছা, তো আমরা হ্যাঁ, কিছুদিন ক্লাস অফ থাকবে। তা তা তোমারে কি আমি অভিনয় করে পড়াবো? হ্যাঁ, যেদিন অসুবিধা হবে তাই সব বলতেছে। যেদিন নষ্ট হবে সেদিন কি হবে? হ্যাঁ, এই এই জিনিস ঠিক করা যায় না, এটাই হলো মূল সমস্যার ব্যাপার। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, অ্যালং উইথ দ্য এক্সাম্পল ইন লাইফ শি সেইড, বুঝছো? এই যে এই লাইনটা বলছিলাম, অ্যালং উইথ দ্য এক্সাম্পল ইন লাইফ শি সেইড, মানে কি এখানে সেই সমস্ত উদাহরণের সাথে যা যা তিনি স্থাপন করে গেছেন, অ্যাজ আই গট ওল্ডার সামহাউ ইয়াং গ্রো, মানে যখন আমি বড় হলাম তখন কেমন যেন করে তিনি ছোট হতে লাগলেন। আচ্ছা, এই পর্যন্ত তো আমি পড়াইছি। আহ, আচ্ছা, আমরা হাসি তামাশা করতাম ঠিক যেমন মা মেয়েরা করে থাকে, পরের লাইনের অর্থ অ্যাজ আই গট ওল্ড। আচ্ছা, অ্যান্ড উই ডিড লাভ অ্যাজ অ্যাজ জাস্ট মাদার অ্যান্ড ডটার ডু, মানে আমরা সেভাবে হাসি তামাশা করতাম যেমন মা মেয়েরা হাসি তামাশা করে থাকে, বুঝছো? বাট দেন কাম দ্য টাইম দ্যাট আর মাইন্ড ক্লাউডেড সো, তখন আহ, মানে বলছে যে এবং কিছু এখন বলছে যে বাট দা বাট দেন কাম দ্য টাইম, বুঝছো? কিন্তু বলছে যে কিন্তু পরপরই সেই সময় এলো যখন তার মেঘাচ্ছন্ন হয়ে গেল, মানে সে আস্তে আস্তে স্মৃতিভ্রম হইতে থাকলো, বুঝছো? কি বলছে যে এই যে যে হার মাইন্ড ক্লাউডেড সো, মানে আস্তে আস্তে ওই মানুষটা কি হইতে থাকলো, স্মৃতিভ্রম হইতে থাকলো বা মতিভ্রম হইতে থাকলো, মানে সে আস্তে আস্তে পাগল হয়ে যাইতে থাকলো। এরপরে দেখো কি বলছে যে অ্যান্ড আই, দেখো বলছে অ্যান্ড আই Finn said that the mother I knew would soon go, মানে আমি পুরস্কার বুঝলাম যে আমার চেনা মা শীঘ্রই চলে যাবেন, মানে সে মারা যাবেন, বুঝতে পারছো? বা চেঞ্জ হয়ে যাবেন এইরকম। সো কুইকলি শি চেঞ্জ অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, তিনি খুব দ্রুতই বদলে গেলেন এবং অন্যজনে রূপান্তরিত হইলেন। আই এ স্ট্রাঞ্জার হু, এখানে দেখো কি বলছে যে বুঝতে পারছো তোমরা মূল কাহিনীটা কি হচ্ছে? এরপরে দেখো এ স্ট্রেঞ্জার হু ড্রেসড ড্রেসড ইন দ্য ক্লথ অফ মাই মাদার, এক অচেনা মানুষ যিনি আমার মায়ের পোশাক পরেছেন, বুঝছো? ওই মা কিন্তু মনে করো যে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে বা পাগল হয়ে গেছে, এরকম কিছু একটা কিন্তু বোঝাতে চাচ্ছে। ও শি লুক দ্য সেম অ্যাট লাস্ট অ্যাট আর্মস লেন্থ, মানে ও তাকে দেখতে একই রকম লাগতো অন্তত হাতখানেক দূর থেকে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেঞ্জার, কিন্তু তিনি এখন ছিলেন শিশু আর আমি ছিলাম তার আশ্রয়, হচ্ছে স্ট্রেন বা শক্তি, আমি ছিলাম তার শক্তি। উই ডিড কাম ফুল সার্কেল উই ওমেন থ্রি, আমরা যেন একটি পূর্ণচক্র সম্পন্ন করলাম, আমরা সেই তিনজন নারী। ভালো করে একটা জিনিস বোঝো যে এই যে আমাদের লেখক, তিনি একজন মহিলা, দেন মনে করো যে তার মা ছিল, দেন তার মা আস্তে আস্তে কি হলো, ছোট হইতে থাকলো, তার মানে তার মা আস্তে আস্তে মনে করো স্মৃতিশক্তি লোপ পেলো এবং আস্তে আস্তে সে মনে করো যে বাচ্চাদের মতন হয়ে গেল। দেন দেখো যে তিনি, তার মা এবং আরো একজন মা, মানে ফার্স্টে যেই মাকে সে চিনতো পরবর্তীতে কিন্তু সেই মা আর ওই মা ছিল না, বুঝছো? ওই মা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। তো আমি যদি তোমার এই এই কবিতাটার মূল ভাব নিয়ে আলোচনা করি তাহলে আমি তোমাকে বলি যে এই কবিতার মূল ধারণা আমি তোমাকে বলি যে মা ও মেয়ের সম্পর্কে একটা আবেগপূর্ণ এবং বাস্তবসম্মত চিত্র তুলে ধরা হয়েছে। এবার আমি যদি বলি যে প্রথম মা, বুঝছো, দ্য ফার্স্ট মাদার, ইনি হলেন সেই মা যিনি তাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছে, গিভ বার্থ অ্যান্ড নেচার।
এবং জীবনে প্রতিষ্ঠিত হইতে সাহায্য করেছেন। ইনি ছিলেন কবির শক্তি এবং পথ প্রদর্শক। আর দ্বিতীয় মা কি? ইনি হইলেন সেই মা যিনি বার্ধক্য বা অসুস্থতার কারণে স্মৃতিভ্রষ্ট হয়ে গেছেন, মাইন্ড ক্লাউডেড হয়ে গেছেন। আহ, এই সময় ভূমিকাটি পাল্টে যায়, মা হয়ে যায় শিশু আর মেয়ে হয়ে ওঠে তার শক্তি বা যত্নকারী। মানে এই কবিতাটা তুমি বুঝতে পারছো যে প্রথমে একজন মা তার মেয়েকে বড় করছে, দেন দেখো ওই মেয়ে কিন্তু পরবর্তীতে তার মার দায়িত্ব নিছে। মানে বিষয়টা হয়ে গেছে ফার্স্টে যেমন ছিল সেকেন্ডে কিন্তু একদম উল্টো। তার মানে আমরা দুইটা ভাষণ এখানে দেখতে পারছি। তো এই যে এই জন্য বলেছে যে আমার দুইটা মা আছে, আই হ্যাভ টু মাদার। বুঝছো? এই কবিতার নামই কিন্তু যে টু মাদার রিমাইন্ডার। আহ বুঝছো? তো বলছে যে আমার দুইটা মা আছে। তা আশা করি বুঝতে পারছো তুমি। এর পরবর্তীতে আমি যদি তোমার বলি যে এখানে দেখো কি লেখা, যে দা স্ট্যান্ড অফ ডি। বুঝছো? দা স্ট্যান্ড অফ ডি। তো এই কবিতাটা আমরা একটু পড়তে চাই, দা স্ট্যান্ড অফ ডি। আশা করি আমরা পড়তে পারবো। দেখো দা স্ট্যান্ড অফ ডি আমরা একটু পড়তে চাই। আচ্ছা বলো, এর আগের কবিতা নিয়ে কারোর কিছু বোঝার থাকলে আমারে বলো, আমি বুঝাই দিচ্ছি। আর আগেরটা নিয়ে কিছু বোঝার আছে তোমাদের? থাকলে বলো। ইয়া ইয়ে ওই কি বলে রে? আরে ভুলে গেলাম। না, তোমার বোঝার আছে কিছু? বলো। আগে কিভাবে বলবো? এই তুমি বই ছাড়া ইংলিশ ফার্স্ট পেপার পড়তে বইছো? আশেপাশে আন্টি থাকলে বলো তোমার একটা থাবা মারতে। আমার ভাই আমি টেবিলে বসে আছি। আচ্ছা, তো এখন এই কবিতা, আচ্ছা এই কবিতাটা আমরা পড়ি। কি হয়েছে? হ্যাঁ, বুঝাইনি এখনো তো অবশ্য। না, কিছু বলবো না। অহনা ভালো মেয়ে। কি যে বলো তুমি! এই অহনা, তুমি তুমি আমারে একদিন একটা কল দিয়ে তুমি রাগ করে বসেছিলে, আর আজকে নিশাত আমারে একটানা 7 বার কল দিয়েছে, দেন তারপরে আবার একটানা 5 বার কল দিয়েছে। এরপরে এরপরে এদের এরপরে 1-1.5 ঘন্টা পরে আমি ওরে আবার কল ব্যাক করেছি। ও টোটালি কোনো রাগ টাগ তো দূরই থাক। ও আমারে কি বললো জানো, যে ভাই আপনি নামাজ পড়েন। কি? তো এরপর মনে করো যে নিশাদ আমারে কি বললো, যে ভাই আপনি নামাজটা পড়ে নেন। তাহলে কত ভালো মেয়ে তুমি ভাবো। না, নিশাদ খুব ভালো একটা মেয়ে। এখন আসো এই কবিতার মূল ভাবটা আগে বলি, তারপরে পড়াচ্ছি। আগে মূল ভাবটা বলি, কবিতার মূল ভাব কি। এই কবিতাটা মূলত লিখেছেন কে জানো? এই কবিতার নাম হলো দ্য স্ট্যান্ডস অফ ডিপ। তো এখন এই কবিতাটা লিখেছেন একটা ব্রিটিশ কবি। বুঝছো? কবির নাম হচ্ছে চার্লস কিংসলে। কবির নাম হলো চার্লস কিংসলে। এখন এই কবিতাটা একটি ব্যালড বা গাথা কবিতা। বুঝছো? এখন গাথা কবিতা কি সেটা সম্পর্কে বলছি। বুঝছো? যা হচ্ছে একটা লোকগানের মতন, লোকগান বোঝো? লোকসঙ্গীতের মতন একটা, মনে করো একটা সরল কাহিনী বর্ণনা করছে। দেখো এই কবিতাটা হচ্ছে একটি
ওয়েলস ওই ইংল্যান্ডের মধ্যে অবস্থিত একটা নদী, বুঝছো, বা রিভার ডি। এখন কথা হলো যে ওই নদী, বুঝছো, তীরে একটা ট্র্যাজিক লোকগাথা বা কিংবদন্তির উপরে ভিত্তি করে এই লেখাটা লেখা। এখন কথা হচ্ছে যে ডি নদীর মোহনায় যে বালিচরটা আছে বা স্ট্যান্ড অফ ডি, তার দ্রুত পরিবর্তনশীল যে জোয়ার ভাটার জন্য কুখ্যাত, বুঝছো, তার পরিবর্তনশীল তার দ্রুত পরিবর্তনশীল যে জোয়ার ভাটা, সেটার জন্য ওই জায়গাটা হলো কুখ্যাত। বুঝতে পারছো? স্ট্যান্ড অফ ডি। এখন মূল কাহিনীটা কি সেটা বলি। সেটা হলো এই কবিতাটি মেরি নামের একটা মেয়ে নিয়ে লেখা, বুঝছো। ওই মেয়ের করুণ পরিণতি বর্ণনা করে, যাকে তার বাবা গরু বা হচ্ছে তোমার ক্যাটেল গুলা ঘরে ফিরিয়ে আনার জন্য ডি নদীর চরের উপর পাঠান। বুঝতে পেরেছো? ওই নদীর চরের উপর পাঠাই তারা বলে কি তুই গরু নিয়ে আসবি। ওই এবার ওই ম্যারি কি করে জানো, ম্যারি চরের উপর দিয়ে যাচ্ছিল, তখন পশ্চিম দিক থেকে জোয়ারের পানি দ্রুত উঠে আসে এবং ঘন কুয়াশার চর ঢেকে যায়। এখন ওই মেয়েটার আর বাড়ি ফিরতে পারেনি, সে জলে ডুবে মারা গেছে। বুঝতে পারছো? মানে হচ্ছে কি ওই জায়গাটায় জোয়ার ভাটা হইতো। মানে আমি তোমারে বলি, আমরা কুয়াকাটায় গেছিলাম, দেন কুয়াকাটার ওই সমুদ্র সৈকত থেকে আরো 3 ঘন্টা নৌকাতে করে আমরা ট্রলারে করে গেছিলাম। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আরো 3 ঘন্টা আমরা ট্রলারে ভ্রমণ করেছিলাম। দেন ট্রলার এমন একটা জায়গায় ছিল, মানে মনে করো যে ওই জায়গা থেকে টোটালি পানি ছাড়া, মানে তোমারে আমি বুঝাইতে পারবো না, টোটালি পানি ছাড়া আর একটা কিছু দেখা যাচ্ছিল না। টোটালি পানি, চারিদিকে পানি, কোনো কুল কিনারা কিছু দেখা যাচ্ছে না, শুধু পানি। তো ওইভাবে আমরা 3 ঘন্টা, আমরা তো মনে করছিলাম যে আমাদের বেঁচে মেচে দেবে। তো 3 ঘন্টা আমরা ট্রলারে যাত্রা করছি, করে আমরা একটা চরে পৌঁছাইছি। ওই চরটা জাস্ট 3-4 ঘন্টার জন্য দেখা যায়, মানে সমুদ্রের মাঝখানে একটা জায়গা, যে জায়গায় ফুটবল খেলার মতন মাঠ আছে, তো একদম সমুদ্রের মাঝখানে। তো এখন আমরা ওই মাঠের মধ্যে গেলাম, যে আমরা ফুটবল খেললাম। আমাদের যে ট্রলারের যেই আমাদের চালক ছিল, চালক বলল যে আমাদের আর আধা ঘন্টার মধ্যে ট্রলারে করে যাইতে হবে, না এই জায়গাটা তলায় যাবে। বুঝছো? তার মানে দিনের নির্দিষ্ট একটা সময় ওই জায়গাটায় মাঠ থাকে, এন্ড তারপরে আবার সমুদ্রের পানির নিচে থাকে। তো আমরা কি করলাম, আমরা আবার ওই ট্রলারে উঠে চলে আসলাম। আমরা 3 ঘন্টা জার্নি করে আমরা মনে হয় 20 মিনিট মতন ওখানে দাঁড়াইতে পারছিলাম, তারপরে আবার 3 ঘন্টা জার্নি করে চলে গেলাম। তার মানে আমরা 6 ঘন্টা ট্রলারে ছিলাম জাস্ট 20 মিনিটের সৌন্দর্য দেখার জন্য। বুঝছো? ওখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ছিল এবং প্রচুর পরিমাণে সাদা বক ছিল। তো ওইগুলা খুব সুন্দর। আর চারিপাশে পানি ছাড়া আর কিচ্ছু ছিল না। আমরা আমরা দেখা যাচ্ছে ওখানে কোনো মোবাইল টাওয়ার নাই, কিচ্ছু নাই, আমরাই। তো ওই দ্বীপে শুধু আমরাই, আর কেউ নাই। তো এরকম একটা অবস্থা। তো কি, আমার সাথে ভূত থাকে তোমারে কে বললে কথা? ও, তো এই তো ব্যাপার স্যাপার। তো এখন মনে করো যে ওরাম একটা চরের পরে ওই মেয়েরা গেছে, ম্যারি নামের একটা মেয়েরা। তো ওই মেয়েরা গেছে, দেন যাওয়ার পরে সে আসার আগে পানি চলে আসছে, দেন ও ডুবে মরে গেছে। এটা হলো মূল কাহিনী। তো কবিতাটা কি পড়ানোর দরকার আছে হালকা করে? আমি তোমারে বলি যে ও ম্যারি, ও ম্যারি মানে ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। বাপরে বলছে যাও গরুগুলোরে ঘরে ডেকে নিয়ে এসো। অ্যান্ড কল দেম ক্যাটেল হোম, অ্যান্ড কল দা ক্যাটেল হোম। বুঝছো কি বলছে? গরুগুলোকে ডেকে নিয়ে আসো, গরুগুলোকে ডেকে নিয়ে আসো, মানে বলছে ও ম্যারি, যাও গরুগুলোকে ডেকে নিয়ে আসো, গরুগুলোকে ডেকে নিয়ে আসো, মানে 2-3 বার বলছে। মানে ওই ওই নিঃসাতের মতন, এক কথায় কাজ হয় না। তো এবার অ্যাক্রস দ্য স্ট্যান্ড অফ ডিপ, বুঝছো কোন জায়গায় বলো তো? ডি নদীর চরের উপর বলছে, যে অ্যাক্রস দা স্ট্যান্ড অফ ডি, মানে ডি নদীর চরের উপর। বুঝছো? এখন ডি নদী কোথায় অবস্থিত আমি একটু আগে বলে আসছি। এবার আমি যদি বলি দা ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়েল অ্যান্ড ড্রিঙ্ক উইথ ফর্ম, বলেছে যে পশ্চিমের বাতাস ছিল উন্মত্তর এবং স্যাঁতস্যাঁতে ফেনা দিয়ে ভরা। বুঝতে পেরেছ? অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট হি, এবং বলেছে যে আর সে একেবারে, বুঝছো, একেবারে একাই চলে গেল। দা ইস্টার্ন টায়ার্ড ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্ট্যান্ড। এখানে বলেছে যে পশ্চিমের জোয়ার ধীরে ধীরে বালির উপরে উঠে এলো। বুঝছো? দা ইস্টার্ন টায়ার্ড ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্ট্যান্ড। অ্যান্ড অ্যান্ড কি বলছে? অ্যান্ড বলো।
আচ্ছা, পশ্চিমের জোয়ার, ওয়েস্টার্ন টাইড মানে হলো পশ্চিমের জোয়ার, বুঝছো? টাইড মানে হলো জোয়ার বা ঢেউ। আহ, পশ্চিমের জোয়ার, ওয়েস্ট মানে হলো পশ্চিম। হিট মানে কি? হিট মানে হলো ধীরে ধীরে। আচ্ছা, এবার যদি বলি যে অ্যান্ড ওসার দ্য স্ট্যান্ড, বলছে এবং বালির উপর দিয়ে বারবার গড়িয়ে গেল। এবার যদি আমি বলি যে অ্যান্ড রাউন্ড দ্য স্ট্যান্ড, বলেছে চরের এবং চরের চারদিকে ঘুরতে ঘুরতে এলো। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, বুঝছো? রাউন্ড দ্য স্যান্ড, বলছে যে চরের চারদিকে ঘুরতে ঘুরতে এলো। এবার বলছে অ্যাজ ফার অ্যাজ আই কুড সি অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, মানে যতদূর দেখা যায় ও ওই দেখতে পাচ্ছে। এবার বলি দ্য রোলিং মিস্ট কাম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, বলছে যে ঘূর্ণায়মান যে কুয়াশা নেমে এলো এবং চরকে ঢেকে দিল। অ্যান্ড নেভার হোম কাম শি, এবং সে আর কখনো বাড়ি ফিরে এলো না। ও ইজ ইট ওয়েট ওর ফিশ অর ফ্লোটিং হেয়ার, ও এটা কি আগাছা নাকি মাছ নাকি ভেসে থাকা চুল? বুঝতে পারছো মানে কি হচ্ছে বলো? এই যে এই জায়গাটাই তারে কেউ খুঁজে পাইছে, বুঝছো? তার লাশ কেউ পাইছে, এরকম কিছু একটা। বুঝতে পারছো? এবার বলছে এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, মানে একগোছা সোনালী চুল। এ ড্রোন মেইডেন্স হেয়ার, মানে এক ডুবে যাওয়া কুমারীর চুল। বলো কোনটা? এই যে এটা এটা হ্যাঁ, বলছে হ্যাঁ। এবার দেখো এই যে এই পর্যন্ত সে সে তো ডুবে গেল, এই পর্যন্ত শেষ, সে ডুবে গেল এই পর্যন্ত শেষ। এরপরে কেউ মনে করো তার লাশ খুঁজে পাইছে, কেউ বলছে ও শিট, ও ইট উইড ওর ফিশ অর ফ্লোটিং হেয়ার, বলছে এটা কি আগাছা? বুঝছো, এটা কি আগাছা? এই যে উইড মানে আগাছা, এটা কি আগাছা নাকি মাছ নাকি ভেসে থাকা চুল, এটা কি আসলে? তারপরে বলছে যে এ ট্রি অর গোল্ডেন হেয়ার, বলছে এটা একগোছা সোনালি চুল, বুঝছে? ট্রিস অফ গোল্ডেন হেয়ার, একগোছা সোনালি চুল। এ ড্রোন মেইডেন্স হেয়ার, এক ডুবে যাওয়া কুমারীর চুল। অ্যাবভ দ্য নেট এট সি, বলছে সমুদ্রের জলে ভাসছে। বলছে কি যে এখানে বলছে দেখো যে অ্যাবভ দ্য নেটস এট সি, অ্যাবভ দ্য নেটস অফ সি, তার মানে কি সমুদ্রের জলে ভাসছে। ওয়াজ নেভার স্যালমন ইয়েট, হোয়াট শোন সো ফেয়ার, দেখো এখানে বলছে ওয়াজ নেভার স্যালমন ইয়েট দা শোন সো ফেভার, এখানে বলছে যে এমন উজ্জ্বল স্যালমন মাছও কখনো দেখা যায়নি। বুঝতে পারছো যে স্যালমন মাছ যেটার গা তোমার রূপালী রঙের থাকে, তো ওই মাছও এত উজ্জ্বল না। বুঝতে পারছো ওই মেয়েটার গায়ের রং যতটা উজ্জ্বল ছিল। এমন দা স্টেক্স অফ ডি, মানে ডি নদীর খুঁটিগুলোর মধ্যে। বলো লাইনটা আরেকবার পড়ো। কোন লাইনটা? এটা নেভার সাউন্ড। আচ্ছা, ওয়াজ নেভার সালমন দা শোন দ্যাট শোন সো ফেয়ার, বুঝছো? এই লাইনটার অর্থ হলো যে মনে করো যে এই লাইনটার অর্থ হলো যে এমন উজ্জ্বল স্যামন মাছও কখনো দেখা যায়নি। এমন দ্য স্টেক অফ ডি, মানে কোনটা? শোন, শোন মানে হচ্ছে দেখা। সি শোন, শোন মানে সি এর পাস্ট ফর্ম। না 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 না, শোন শোন মানে দেখাই, বুঝছো? এই ফর্ম তুমি কেন? না না না, শোন না, সি সিন, কিন্তু শোন মানেও দেখা, এটা আলাদা। বুঝছো? সি হ সিন, এটা আলাদা। তো এখন কথা হলো এমন দা স্টেক অফ ডি, মানে নদীর খুঁটিগুলোর মধ্যে, বুঝছো? নদীর খুঁটিগুলোর মধ্যে এমন সুন্দর গায়ের রং আলা কোনো কিছু আর আগে দেখা যায় নাই। দে রোড হার অ্যাক্রস দ্য রোলিং ফর্ম, তারা ঘূর্ণায়মান ফেনার উপর দিয়ে তাকে নৌকা বরাবর তুলে আনলো। বুঝতে পেরেছো? তারা ওই ঘূর্ণায়মান
যেই তোমার ইয়া ছিল, ঘূর্ণায়মান যেই ঢেউগুলা ছিল বা ফেনাগুলা ছিল, ওই ফেনার মধ্যে তাকে নৌকায় করে তুলে আনলো। দা কোরেল ক্রাউন ফর্ম, বুঝছো, সেই নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা, এই নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা। দা কোরেল হাংরি ফর্ম, মানে সেই নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। বুঝতে পারছো কি বলেছে? সেই নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা, সেই নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। দা কোরেল হাংরি ফর্ম, বুঝছো? এবার কি বলছে? সো হার গ্রিভ বিসাইড দ্য সি। এবার কি বলছে? আহ এখানে দেখো বলছে টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তাকে সমুদ্রের ধারে তার কবরের কাছে নিয়ে এলো, বুঝছো? বাট স্টিল দ্য বোটম্যান হ্যার হার কল দ্য ক্যাটেল হোম, কিন্তু আজও মাঝিরা শুনতে পায় তার গরু ডাকার ডাক। বুঝতে পেরেছো? আজও মাঝিরা শুনতে পায় তার গরু ডাকার ডাক অ্যাক্রসিং দ্য স্ট্যান্ড অফ সি, ডি নদীর চরের উপর দিয়ে। বুঝতে পেরেছো আমার কথা? যে ডি নদীর চরের উপর দিয়ে এখনো তার গরু ডাকার আওয়াজ মাঝিরা শুনতে পায়। বুঝছো? তো এটা একটা করুণ কাহিনী ছিল। একটা মেয়ে নদীতে গরু আনতে, যে নদীর চর থেকে গরু আনতে, যে সে ডুবে মারা গেল। বুঝতে পারছো এটা? হ্যাঁ, কি হয়েছে নিশাত? ও, গাড়ি চালাতে মন চায়। এ? হ্যাঁ, এই যে আছে তো। তা আমি কি গল্প করছি তোমার সাথে না পড়ায়? এই আমি পানি খাচ্ছিলাম, মানে আমার পানিও খাতে দেবেন? তুমি আমার মতন চিল্লাচ্ছ? আবার সামনে আসো, তোমারে আমি বোতল বোতল চিল্লা মারবো তোমার সামনে। তোমার গায়ে আসো। আচ্ছা, হ্যাঁ, এটা দেখো, লেসন 4। এ কেন তোমার বোতল ফতল নেই বাড়ি? লোকের পুরনো বোতল তুমি কি করবা? দেখো লেসন 4, দেখো লেসন 4, এটা এই যাবো, এটা খুব সহজ কবিতা, বাসায় পড়ে ফেলবা। আচ্ছা, এই যে লেসন 4। না, সব জিনিস যদি আমি পড়াই দেই, তাহলে লাভটা কি হইলো বলো? তোমার কি লাভ হলো? আমার লাভ হলো? তোমার লাভ কি হলো বলো? ইংলিশ ফার্স্ট পেপার সব পড়াই দিতে হয় না, তাতে তোমার অভ্যাস খারাপ হয়ে যাবে। এই যে এই কবিতা, এই যে, বলো, বলো। কি? কোনটা? কোনটা পড়াবো? হ্যাঁ, আমি যেগুলো এইচডাব্লিউ দিচ্ছি এইগুলা বাসা থেকে নিজেরা আগে পড়বা, পড়ে দিন আমারে বলবা বুঝতে না পারলে। একটা হচ্ছে তোমার লেসন 4, বুঝছো? লেসন 4 এ আর বি, এই দুইটা বাসার কাজ। দেন দেখি এরপরে কি আছে। আচ্ছা, লেসন 6 দেখো,
লেসন 4 আর লেসন 5 বাসায় করবা। কি? বাংলা অর্থ তো আমরা আজকে লেসন 5 পর্যন্ত বললাম। এই এই চ্যাপ্টারের 11টা লেসন আছে মোট, বুঝছো? এই চ্যাপ্টারে 11টা লেসন আছে মোট। তো আমরা আজকে 5, বলো, তো 5 পর্যন্ত আমরা পড়লাম, মানে আমরা পড়লাম হচ্ছে 3 পর্যন্ত, এন্ড দুইটা আমরা এইচডব্লিউ দিলাম। তো এই দুইটা সুন্দরভাবে নেক্সট দিন পড়বা, বুঝছো? নেক্সট দিন পড়ে আমাদের ফিডব্যাক দিবা যে পারছো কি পারো নাই। তো না পারলে আমি আবার পড়াবো। দেন যদি পারো তাহলে আমরা একটু বুঝাই দিয়ে দেন আবার 6 এর থেকে শুরু করব। মানে ব্যাপার হচ্ছে আমি পড়াই দেওয়া হচ্ছে, তোমাদের নিজের পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে সৃজনশীল কিভাবে লিখতে হয়। একটা সৃজনশীল আমরা কিভাবে লিখবো সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। তো আসো আমরা কথা বলি একটু। আপনি কি আপনি আপনার হ্যাঁ, আজকে তাহলে ছুটি। এই এই নাকে ঘুষি মারার এই বিষয়টা তুমি আমার কাছ থেকে কপি করেছো? হ্যাঁ, হ্যাঁ, তুমি কি জন্য আমার তা কপি করবা? দুঃখের বিষয় হলো আমি তো তো কম্পিউটার রিস্টার্ট না দিলে সবার ওপেন হচ্ছে না। আচ্ছা যাই হোক, একটা ফাঁকা পেজ দেখে দেখি করাই। ফাঁকা পেজ কোনে পাবো? কি কোনো ক্ষেত্রে বুঝি না সবাই বলবো আর কি আসছে না আমার মা তো বাসায় আছে বাইরে না বাসায় আছে সব কিছু করে নিয়ে না আচ্ছা, এই আমি ঘুমাইনি, আমি আছি। আমি একটা সাদা পৃষ্ঠা খুঁজছিলাম তোমাদের একটু বোঝানোর জন্য, তার মধ্যে তোমরা তো একদম জীবনের পুরো লাইফ স্টাইল সব গল্প একদিনই করে ফেলাই দিয়েছো। কি কব আর তোমাদের। আচ্ছা, তো শোনো, আমরা শুরু করে। তো প্রথম কথা হলো গিয়া যে আমরা একটা সৃজনশীল লিখতে চাই বা একটা সিকিউ লিখতে চাই। তো একটা সিকিউ লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা আগে বলি। একটা সিকিউ লিখতে গেলে কি করতে হবে? তো একটা সিকিউ এর মূলত তোমার অংশ থাকে কয়টা বলো তো? একটা সিকিউ এর মূলত 4টা কোশ্চেন থাকে। একটা হলো ক, একটা হলো খ, একটা হলো গ, দেন একটা হলো ঘ। এবার কয়েকটা টাইপের সিকিউ লেখার পদ্ধতি তোমাকে দেখাই দিব। একটা সিকিউ লেখার পদ্ধতি হচ্ছে, আমি তোমারে বলি যে তুমি যদি গণিত সিকিউ লেখো, গণিত, তো গণিত সিকিউ লেখার জন্য তোমার টোটালি কোনো প্যাটার্ন ফলো করার প্রয়োজনই নাই। তুমি ম্যাথটা সঠিকভাবে উত্তর মিলাইতে পারলেই তোমার 4-এ 4, 2-এ 2, 3-এ 3। বুঝছো? তো কথা হলো গণিত সিকিউ লেখার জন্য কোনো প্যারা নেই, ওর কোনো প্যাটার্ন তোমার লাগবে না, বুঝছো? তুমি যদি সঠিকভাবে অ্যান্সারটা মিলাইতে পারো, দেন তুমি নাম্বার পেয়ে যাবা। তোমার সঠিকভাবে অ্যান্সার মিলাইতে পারলে তুমি নাম্বার পেয়ে যাবা, তোমার আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু সমস্যা হয়ে যায় বাদ বাকি সিকিউ গুলাতে। যেমন আমি যদি বলি বাংলা, বাংলা সিকিউ নিয়ে একটু আলোচনা করি। দেন বাংলা সিকিউ যে কদাকটা আছে, কদাক, এই কদাকে
টোটালি টোটালি তুমি চেষ্টা করবা যে একটা ওয়ার্ডের মধ্যে অ্যান্সার যদি লেখা যায় তাইলে খুবই ভালো। তুমি 1 নম্বর পেয়ে গেছো, তোমার সময় কম, বুঝছো? বাংলা এমনি সময় পাওয়া যায় না। তো মনে করো যে আসলো যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি, এরকম মনে করো যে আসলো। তো তুমি যদি লেখো যে বাংলাদেশের জাতীয় কবির নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার ছোটবেলায় তাকে সবাই দুখু মিয়া বলে ডাকতো, তার ছদ্মনাম ধূমকেতু। দেখো তুমি, স্যার খুব খুশি হবে, বুঝছো? স্যার খুব খুশি হবে এটা দেখে, দেন খুশি হয়ে মন ভরে তোমারে 1 নম্বর দিয়ে দেবে। এবার মনে করো যে আমার মতন একটা ছেলে, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, স্যার কি করবে? আমারও একটা রাইট দিয়ে 1 নম্বর দিয়ে দেবে। তাইলে বলো, এবার তুমি কোন জিনিস লিখবা? তুমি কি প্রথমটা লিখবা না সেকেন্ডটা লিখবা, বলো? সেকেন্ডটা লিখবা। তাইলে এই স্মার্টলি অ্যাপ্রোচ করতে হবে, বুঝতে পারছো? তো কথা হলো গিয়া, আরেকটা কথা তোমারে শিখাই দিই। তো তোমার খাতা দেখতে টিচারের কষ্ট যত কম হবে তুমি নাম্বার তত বেশি পাবা। এই জিনিসটা মাথায় রেখো, এটা একটা সিক্রেট রুল। তোমার খাতা দেখতে টিচারের কষ্ট যত কম হবে তুমি নাম্বার তত বেশি পাবা। এখন টিচারের কষ্ট কম হওয়া মানে কি? টিচারের কষ্ট কম হওয়া মানে তোমাকে নাম লেখাগুলা গুছায় লিখতে হবে। গদ বাঁধা লেখা লেখা যাবে না। সিকিউ লেখার প্রথম শর্ত হলো গদ বাঁধা লেখা লেখা যাবে না। তো ক নম্বরের জন্য তুমি কি লিখবা? বাংলাদেশের জাতীয় কবির নাম কি? তুমি জাস্ট লিখবা কাজী নজরুল ইসলাম। তোমার যদি বলে বিশ্বকবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বলে যে সুভাষ সুভাষ দুইটা যে গরু ছিল, ওই গরুর নাম কি ছিল? তুমি লিখবা সর্বস্বীয় পাঙ্গুলি, বুঝছো? তো একটা মূল যে কাহিনীটা, কথা হলো যে আমার একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দিতে হবে। আমি কোনো কিছু বাড়াই লিখবো না, আমি কোনো কিছু টেনে টেনে লিখবো না। ক নম্বরের জন্য 1 নম্বরের জন্য লিখবো, জাস্ট এক কথায় লিখবো, আর কিচ্ছু লেখা লাগবে না। দেন তুমি ফুল নাম্বার পেয়ে যাবে আশা করি। এবার তোমাকে মনে করো খদাগ লিখতে হবে। খদাগের মধ্যে দুইটা অংশ, বুঝছো? খদাগের মধ্যে দুইটা অংশ থাকে, একটার নাম হলো জ্ঞান, বুঝছো? খদাগের মধ্যে দুইটা অংশ থাকে, একটার নাম হলো জ্ঞান, জ্ঞান। আর প্লাস একটা থাকে হচ্ছে অনুধাবন। তো একটা থাকে হচ্ছে জ্ঞান আর একটা থাকে হলো অনুধাবন। তো এখন আমার কথা হলো আমরা জ্ঞান কি লিখবো আর অনুধাবন কি লিখবো। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা জ্ঞান কি লিখবো আর অনুধাবন কি লিখবো, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি তোমারে বলি, জ্ঞান লেখা আমি ফার্স্টে তোমাকে শিখাইছি, জ্ঞান লেখা আমি ফার্স্টে তোমাকে শেখাইছি। আমার একটু কি রে? এ দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। আমা আমা আমাদের আমাদের গ্রুপে শেয়ার পাগল হয়ে গেল নাকি? ও কি কি শুরু করে দিছে? আপনার একটু গ্রুপটাই তো পাবো। আল্লাহ, গ্রুপে শেয়ার পুরো পাগল হয়ে গেছে মনে হয়। এই দাঁড়াও দাঁড়াও, আমি তো কাহিনীটা দেখে নি কি হয়েছে। 26 তারিখ, 26 তারিখ কালকে, তাই না? কবে পাওয়া হয়ে গেছে? 26 তারিখ কালকে। তো 26 তারিখ 11টা 40-এ হলো আমাদের জিল্লুর রহমান স্যারের কি। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে খলিল উদ্দিন স্যারের ক্লাস। আচ্ছা হইলো। তারপরে হচ্ছে আমাদের ল্যাব, ল্যাব। আচ্ছা হইলো। তাহলে কখন লাগছে? আরে না, আমাদের সিয়ার পাগল হয়ে গেছে। যাই হোক, তো কথা সেটা না, কথা হলো গিয়া যে আমরা যদি বলি, তো ফার্স্টে আমরা কি করলাম? আমরা ফার্স্টে জ্ঞান লিখলাম, দেন আমরা অনুধাবন লিখলাম। তো এখন আমরা যে জ্ঞান লিখছি এবং অনুধাবন লিখছি, এটা তোমাকে বলি, তো জ্ঞান আমি ফার্স্টে তোমাকে দেখাইছিলাম যে জ্ঞান কেমন, যে বাংলাদেশের জাতীয় কবির নাম কি? তুমি লিখবা হলো কাজী নজরুল ইসলাম। তো এইটা গেল তোমার জ্ঞান। মানে আমি তোমারে ফার্স্টে বলি যে তোমারে মনে করো একটা প্রশ্ন লিখেছে, বুঝছো? একটা প্রশ্ন তোমারে জিজ্ঞাসা করেছে যে শোভা, মনে করো যে বললো যে যে শোভা প্রতাপের দিকে তাকিয়ে যেভাবে তাকালো সেটা কি ছিল? যে ব্যাধের দিকে হরিণ যেভাবে তাকিয়ে থাকে,
তো এই লাইনটার অর্থ তুমি বুঝিয়ে লেখো। তো এখন কথা হলো জ্ঞান কি, সুভা এই কথাটা কেন বলেছিল, মানে সুভা কেন প্রতাপের দিকে ওই নজরে তাকাইছিল। তো তোমার কি মনে হয়? তো জ্ঞানটা ওইটাই হবে, মানে এক লাইনে তুমি পুরো প্রশ্নটা ডিসক্রাইব করবে, এক লাইনে, এক লাইনের বেশি না, কিন্তু জাস্ট এক লাইনের মধ্যে। সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা ওয়ার্ডের মধ্যে ডিসক্রাইব করতে পারো। বুঝতে পারছো? জ্ঞান হলো সেতটুক, যে একটা ওয়ার্ডের মধ্যে তুমি যদি বলতে পারো যে শোভা কেন ওইভাবে ওইভাবে তাকাইছিল প্রতাপের দিকে, শোভা কেন প্রতাপের দিকে ওইভাবে তাকাইছিল, ওইটা তুমি যদি এক লাইনের মধ্যে ডিসক্রাইব করতে পারো তাইলে কিন্তু হবে। বাট সবচেয়ে ভালো হয় যদি দুই তিনটা ওয়ার্ডের মধ্যে তুমি ওইটা ব্যাখ্যা করতে পারো। এবার মনে করো যে জ্ঞান শেষ, জ্ঞান তোমার শেষ, এবার বলো। হ্যাঁ, আমি খ নম্বর বলছি। তো খ নম্বরে তুমি জ্ঞান লিখবা। তো জ্ঞান হচ্ছে এক লাইনের মধ্যে লিখতে হবে, দেন জ্ঞানের পরে তোমার লিখতে হবে অনুধাবন। তো অনুধাবনটা আসলে কিভাবে লিখবা? অনুধাবনটা হচ্ছে ওই যে জ্ঞান, যে শোভা কেন তাকাইছিল সেটা তুমি আগে এক কথায় লিখে নিলে, দেন এবার ওই জিনিসটাকে তুমি বর্ণনা করবা সর্বোচ্চ 3 লাইনের মধ্যে। সর্বোচ্চ কয় লাইন? 3 লাইনের মধ্যে তুমি বর্ণনা করবা যে শোভা ওইভাবে কেন তাকাইছিল। বাট তুমি মূল যে কারণটা তুমি 1 নম্বরে লিখে বুঝাই দিবা যে ওই সম্পর্কে আমার জ্ঞান আছে, ওই সম্পর্কে আমি জানি। ওইটা বুঝাইতে তোমার এক লাইনের বেশি ওয়েস্ট করা যাবে না। তুমি যত বেশি লাইন লিখবা টিচার মনে করবে যে তুমি মূল কাহিনী জানোই না, তুমি তত বেশি ঘুরাচ্ছ পেঁচাচ্ছ, ইচ্ছা করে তুমি ঘুরাই পেঁচাই নিয়ে যাচ্ছ, তুমি মূল কাহিনী জানোই না। এই জন্য সৃজনশীল বেশি লিখলে যে বেশি নাম্বার পাবা, এই কথা মাথাতে ঝেড়ে ফেলে দাও। বুঝতে পারছো? এবার কথা হলো গিয়া তোমার জ্ঞান লিখতে হবে, অনুধাবন লিখতে হবে। এবার তুমি যখন ঘ দাগে আসবা, ওই গ দাগে আসবা, তখন তোমার লিখতে হবে প্রথমে জ্ঞান। জ্ঞান তুমি এক কথায় জ্ঞান লিখে ফেললে, তারপরে তোমার অনুধাবন লিখতে হবে। অনুধাবন, অনুধাবন, বুঝছো? অনুধাবন লিখতে হবে, এরপরে তোমার লিখতে হবে প্রয়োগ। প্রয়োগ। তো এখন কথা হলো জ্ঞান কি? জ্ঞান হচ্ছে এক কথায় তুমি লিখলে। অনুধাবন কি? আমি তোমাকে বলছি জ্ঞানের ব্যাখ্যা দিবে অনুধাবনে। এবং ওই যে অনুধাবন, এই অনুধাবনের যে প্রয়োগটা, এই প্রয়োগটা তোমার করতে হবে তার পরের প্যারাতে। তার মানে 1 নম্বরের প্রশ্নে প্যারা হবে একটা, 2 নম্বরের প্রশ্নে প্যারা হবে দুইটা, 3 নম্বরের প্রশ্নে প্যারা হবে তিনটা। তো প্রয়োগ কি? তোমার এই যে অনুধাবন, এই অনুধাবনকে আরো বেশি ইলাবরেট করে লিখতে হবে, আরো বেশি বোঝায় লিখতে হবে। বুঝতে পারছো? আরো বেশি বোঝায় লিখতে হবে। যেমন যে শোভা প্রতাপের দিকে তাকাই থাকে, বুঝছো? তো এখন কেন তাকাই থাকে? তো তুমি এই অনুধাবন করলে, দেন সবার মনে কি বাসনা আছে, কি কামনা আছে, সেটা তুমি প্রকাশ করলে হচ্ছে প্রয়োগে, যে শোভা আসলে কি চাই, শোভা আসলে কি চাই সেটা প্রকাশ করলে কিসে? এই যে প্রয়োগে। এবং তারপরে ঘদাক। আচ্ছা, প্রয়োগ কতটুকু লিখতে হবে, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমি বলি যে জ্ঞান আর অনুধাবন এই দুইটা মূলত হাফ পৃষ্ঠার মতন লিখবা। হাফ পৃষ্ঠা জ্ঞান আর অনুধাবন মিলাই মূলত হাফ পৃষ্ঠার মতন লিখতে হবে। তো তোমার লেখা যদি ছোট ছোট হয় সেক্ষেত্রে আরো কম হইতে পারে, বাট তোমার লেখা যদি সাইজ স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ড সাইজ কি আমি তোমারে বলি, যে একটা পৃষ্ঠায় 14টা লাইন হবে। একটা পৃষ্ঠায় কয়টা লাইন হবে? 14টা। একটা পৃষ্ঠায় 14টা লাইন হবে। যদি এই রকম স্ট্যান্ডার্ড তোমার লেখা হয় তাহলে তুমি অর্ধেক পৃষ্ঠা লিখবা, মানে 7 লাইন লিখবা হচ্ছে জ্ঞান আর অনুধাবন। আর প্রয়োগ কতটুকু লিখবা? আর প্রয়োগ লিখবা হলো আর অর্ধেক পৃষ্ঠা। তার মানে তোমার গদাকটা তুমি মোটামুটি তুমি 1.5 পৃষ্ঠা মতন লিখবা, 1.5 পৃষ্ঠা, বুঝছো? 1.5 পৃষ্ঠা লিখবা, তাইলে তুমি একটা ভালো নাম্বার পাবে। কিন্তু মনে রাখবা যে আমার কিন্তু প্যারা দিয়া বাধ্যতামূলক, বুঝছো? আমার কিন্তু প্যারা দিয়া বাধ্যতামূলক। এই গেল জ্ঞান অনুধাবন। এবার আমি যদি প্রয়োগের কথায় আসি, প্রয়োগ, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় যদি আসি, আচ্ছা ঘ নম্বরের প্রশ্নে আরেকটা লাইন যোগ হয় যেটা হলো উচ্চতর দক্ষতা। দক্ষতা, এই এই লাইনটাই তুমি কি ব্যাখ্যা করবা জানো? তোমার এই যে জ্ঞান অনুধাবন আর প্রয়োগ লেখার পরে তোমার ওইটা নিয়ে আরো বেশি ডিপে আলোচনা করতে হবে, অনেক বেশি ডিপে চলে যাইতে হবে। মূল গল্পের যে কাহিনী আছে ওই কাহিনীর অনেক ডিপ নিয়ে তোমার আলোচনা করতে হবে। কিন্তু মনে রাখবা যে টপিক নিয়ে তুমি আগাচ্ছ ওই টপিক যেন আলাদা না হয়ে যায়। এমন কোনো কথা যেন তুমি বলে না ফেলো যেই কথাটা তোমার প্রশ্নের সাথে যাচ্ছে না। বুঝতে পেরেছো? তোমার প্রশ্নের সাথে রিলেভেন্ট লিখে তুমি নিজের মনের ভাব মিশায় উচ্চতর দক্ষতায় লিখতে পারবা। উচ্চতর দক্ষতা কখনো বইয়ের মতন হুবহু হবে না, প্রয়োগ কখনো বইয়ের মতন হুবহু হবে না। অনুধাবনটা বইয়ের থেকে তুমি ধারণা নিয়ে লিখতে পারো, কিন্তু প্রয়োগ
আর উচ্চতর দক্ষতা এটা একেবারে তোমার নিজের মেধা দিয়ে লিখতে হবে, কিন্তু এই মেধাটা হবে বিশ্লেষণ ধর্মী মেধা। মানে গল্পটাকে তুমি নিজের আঙ্গিকে বিশ্লেষণ করার দক্ষতা রাখবা, ওই আঙ্গিকে তোমার আগায় যেতে হবে, নাই কিন্তু তোমার স্যার নাম্বার দিবে না। বুঝতে পেরেছো? আর উচ্চতর দক্ষতা দিয়ে ঘদাগ লিখতে হবে, ঘদাগ লিখতে হবে হলো 2 পৃষ্ঠা। তাহলে আমি তোমারে বলি, মূল একটা সিকিউ লিখবা কয় পৃষ্ঠা? মূল একটা সিকিউ লিখবা হচ্ছে 3.5 থেকে 4 পৃষ্ঠা। এক একটা সিকিউ লিখবা কত পৃষ্ঠা? 3.5 থেকে 4 পৃষ্ঠা। এটা গেল বাংলা। বুঝতে পেরেছো? এটা গেল বাংলা। এবার আমি যদি আসি সমাজ বিজ্ঞানে, কি করবা? সমাজ বিজ্ঞানে যদি বলি যে সমাজে, সমাজ এবং ধর্মে কি করবা? আমি বলি যে সমাজ এবং ধর্মে পয়েন্ট, পয়েন্ট। বাংলায় কিন্তু পয়েন্ট না, কিন্তু সমাজ এবং বিজ্ঞানে পয়েন্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট। সমাজে তুমি যত পয়েন্ট করবা, তুমি দেখবা যে নাম্বার আল্লাহর রহমতে মেলা পাচ্ছ। বুঝছো? তুমি যাই লেখো না কেন পয়েন্ট করে লিখতে হবে। সমাজ এবং ধর্মে পয়েন্ট করে করে লিখতে হবে। মনে করো যে তুমি গদাগ, গদাগে তুমি 10টা পয়েন্ট করে লিখলে, গদাগ, গদাগে তুমি মনে করো 7টা পয়েন্ট লিখলে, তুমি যত পয়েন্ট লিখবা তত তুমি সুন্দর নাম্বার পাবা, বেশি নাম্বার পাবা। বুঝতে পেরেছো? তো পয়েন্ট লিখতে হবে, কিন্তু পয়েন্ট গুলো যেন তোমার মিল থাকে, তোমার যেন প্রশ্নের সাথে মিল থাকে। প্রশ্নে চাইছে যে নামাজের নামাজের আরকান কয়টি বা আহকাম কয়টি, তুমি দিলে উজুর ফরজ 4টি, তা হবে না কিন্তু। মানে কথা হইলো গিয়া যে একেবারে পুরো রিলেভেন্ট লিখতে হবে। আউ ফাউ লিখে পৃষ্ঠা ভরাইলে কোনোভাবেই নাম্বার পাবা না। আমি এরামও দেখছি যে, মনে করো যে আমি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গেছিলাম, ওই পরীক্ষায় আমার তো লুজ লাগেইনি, বরঞ্চ আমার টিমে যারা ছিল, আমার টিমে আমি আর একটা ছেলে ছিলাম, তো আমরা মূলত আমাদের যে খাতা দিছিল, ওই খাতা অর্ধেকও আমাদের ফিল আপ হয়নি। তার মধ্যে দেখি তোমাদের ওই মোমিন গার্লসের মেয়েরা কি করছে, ওরা লুজ নিয়ে সে গাইড বানাই ফেলাইছে খাতারে। তো ফার্স্ট হইলো কে? রেশাদ। আর সেকেন্ড হইলো কে? আমার বন্ধু। আর থার্ড হইলো কিরা, কোন বাগানের তো একটা মেয়ে উঠে সেকেন্ড, থার্ড হইলো। বাট এই যে আমরা কিন্তু অর্ধেক পেজও ভরাতে পারি নাই। আমি ফার্স্ট হয়েছি, আমার বন্ধু সেকেন্ড হয়েছে। তো বিষয়টা হইলো টিচাররা কিন্তু জিনিসটা দেখে, তুমি আলতু ফালতু লিখলে কিন্তু কখনো নাম্বার পাবা না। বুঝছো? আলতু ফালতু লিখলে তুমি নাম্বার পাবা না। তো এখন বিষয়টা হইলো এটাই। তো কথা হচ্ছে গিয়া যে লিখতে হবে যেটা তোমার টিচার চাইছে শুধু সেইটুকুই। আর পয়েন্ট করে লিখতে হবে হলো তোমার কি সমাজ এবং ধর্মে। এবং নিশাতের জন্য বলে রাখে বায়োলজি। দেখো বায়োলজি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে একটা জ্ঞান লিখতে হবে, বায়োলজির প্রথমে একটা জ্ঞান লিখতে হবে, এবং জ্ঞান লিখার পরে যে তোমার পয়েন্ট লিখতে হবে। বায়োলজিতে পয়েন্ট না লিখতে নাম্বার দিবে না। বায়োলজি টিচার সায়েন্সের টিচার, তো সায়েন্সের টিচারের কোনো সময় নেই বাংলা পড়ার। বায়োলজিতে পয়েন্ট না লিখলে নাম্বার পাবা না, বায়োলজিতে পয়েন্ট না লিখলে নাম্বার পাবা না। এবং আরো একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, বায়োলজিতে যা পারো একটা ছবি আঁকাই দিবা। গদাগ এবং ঘদাগে মোস্ট ছবি আঁকাবা, গদাগ এবং ঘদাগে মোস্ট ছবি আঁকাতে হবে। বুঝছো? গদা এবং ঘদাগে মোট ছবি আঁকাতে হবে। তোমাকে ছবি আঁকাইতে না বললেও তোমার ছবি আঁকাইতে হবে, তাইলে নাম্বার পাবা, নাই কিন্তু নাম্বার কমে যাবে। তোমাকে ছবি আঁকাইতে না বললেও নাম্বার, তোমাকে ছবি আঁকাইতে হবে। মনে করো যে তুমি সালোক সংশ্লেষণ লিখছো, তখন কথা হলো যে সালোক সংশ্লেষণে আমি কিসের ছবি আঁকাবো? তুমি কিচ্ছু পারো না, তুমি একটা গাছের ছবি অন্তত লিখে আঁকাই দিয়ে আসো, যে এই এই প্রাণীরা হলো সালোক সংশ্লেষণ করে। তুমি একটা প্লাস্টিকের ছবি আঁকাই দিয়ে আসো। তো আমার কথা হলো গিয়া, বায়োলজি মানেই ছবি, বায়োলজিতে ছবি আঁকাবার নাম্বার পাবা। বুঝতে পারছো? তো আমার এই রুলস গুলো যদি ফলো করো, তাহলে সৃজনশীলে তোমার চেয়ে বেশি নাম্বার আর কেউ পাবে না। আমি বলি যে সৃজনশীলে গানও লেখা যায়, সমস্যা হয় না, সৃজনশীলের মধ্যে গানও লেখা যায়। তো এখন কথা হলো যে আমরা গান কিভাবে লিখবো। তো তুমি গান লেখো, সমস্যা নেই, বাট গানের মধ্যে যেন সুর থাকে। সব গান শুনতে ভালো লাগে না, তুমি গান লিখলে গানে যেন সুর থাকে, এইটা এইটা মাথায় রেখো। বুঝছো? তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে তুমি উল্টো পাল্টা লিখলেও তার মধ্যে যেন ভালো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সেটা যেন কোনোভাবে পেঁচালো জিনিস না হয়, ভুলভাল কিছু যেন ইন্ডিকেট না করে, যেটা চাইছে সেটাই যেন হয়। তো আমি সবসময় একটা কথা বলি, যে তুমি গান লিখলেও সেই গানের মধ্যে যেন সুর খুঁজে পাওয়া যায়। সুর ছাড়া কিন্তু গান শুনতে ভালো লাগে না। বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো সিকিউর টাইপ। আর এই ব্যাপারে কারোর প্রশ্ন আছে কিনা আমাকে বলো।
কি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলো তো? আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করতে চাই। কোনটা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ।